এবছরের শুরুর দিকে অর্থাৎ মার্চের 28 তারিখে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলেন, তিনি চীনে যেয়ে একটা টোপ দিয়ে আসছেন। অর্থাৎ চায়নার যে সরকার তাদেরকে একটা টোপ দিয়ে আসছেন। টোপটা হচ্ছে এরকম: 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. অর্থাৎ যে ভারতের যে 7টা রাজ্য আছে এমনভাবে ভৌগোলিকভাবে লক হওয়া বাংলাদেশ দিয়ে, যার ফলে সমুদ্র সম্পদ পুরোটাই হচ্ছে বাংলাদেশের, অর্থাৎ সমুদ্র সম্পদের মালিকানা পুরোটাই বাংলাদেশের। এখন কথা হচ্ছে, সমুদ্র সম্পদের পুরো মালিক যদি বাংলাদেশ হয়, এইটা চায়নার অর্থনীতিতে কিভাবে সমৃদ্ধশালী হিসেবে কাজ করে? অথচ তিনি চায়নাকে যে বলছে কি, বাংলাদেশের এই সমুদ্র মালিকানাটা পুরোটাই চায়নার অর্থনীতির জন্য সহায়ক, এটা চায়নার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য ইউজ করা যেতে পারে। বুঝলাম না ভাই, সমুদ্রের মালিক হইলাম আমরা বাঙালি, ব্যবহার করবেন আমেরিকান গোষ্ঠী, আর ইকোনমি বাড়বে হচ্ছে চায়নার, ইকোনমি বাড়বে হচ্ছে চায়নার। এই সূত্রটা তো বোঝা যাচ্ছে না। এই সূত্রটা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 7 সিস্টার্স ভাঙার যে চক্রান্ত, এই চক্রান্তটা তো ডিপ স্টেটের, কিন্তু একই সাথে বাংলাদেশ কিন্তু সমুদ্র সীমার মালিক, অর্থাৎ সমুদ্রের ভিতরে যে খনিজ সম্পদ আছে, যেই ব্লু ইকোনমি আছে, এইটার মালিক তো বাংলাদেশ। তো যখন এই এরিয়ায় 7 সিস্টার্স নিয়ে পশ্চিমারা হস্তক্ষেপ করবে, তখন চীন দেখবে তার ব্যবসায়িক স্বার্থ এবং প্রতিরক্ষা দুইটাই। কারণ চীন দেখবে যে এশিয়ার ভিতর তার কোনো ক্ষতি হবে কিনা, এই জন্য চীনকে একটা টোপ দিয়ে রাখলো কি, যে আমাদের তো সমুদ্রের মালিকানা আছে, তো এটা তোমার অর্থনীতির জন্য বড় সহায়ক হবে। আর 7 সিস্টার যেটা, এটা তো ল্যান্ডলক, সুতরাং তারা আর এইখানে মালিকানা দাবি করতে পারবে না, কারণ এটা সামগ্রিকভাবে বাংলাদেশের মালিকানাধীন সমুদ্র সম্পদ। আর এজন্যই শাহবাগে এক প্রকার টাকা দিয়ে কিছু পোলাপাইন পালা হচ্ছে, যারা কিনা ওপেনলি মিডিয়াতে স্টেটমেন্ট দেয় যে চায়না 7 সিস্টার্স দখল করবে, আমরা তাকে সহযোগিতা করব। আমার 7 সিস্টার্স দখল করার ক্ষমতা আছে বলেন তো? আমি কেন বলতে যাব? 7 সিস্টার্স দখল করবে চায়না, আমরা সহযোগিতা করব। আমাদের সক্ষমতা নাই, এইটা আমরা সহজে বলতে পারি। চায়নার সক্ষমতা আছে, চায়নাকে আমরা ভূমি ইউজ করার জন্য বা বাংলাদেশকে ইউজ করার জন্য সহযোগিতা করতে পারি, এটা অকপটে আপনি বলছেন। কিন্তু আপনি এটা বলছেন না, যদি এই যে ভূমি ইউজ করতে দেওয়ার ফলে 7টা রাজ্য যে স্বাধীন হয়ে 7টা দেশে রূপান্তরিত হবে, তখন যে কূটনীতিটা আসবে, তখন যে ডিপ্লোমেসিটা আসবে, এই যে ডিপ্লোমেসিটা মেনটেন করার জন্য যে খরচটা বাঙালির ঘাড়ে চেপে বসবে, এইটার ব্যাপারে তো কেউ কোনো কথা বলেন না। আপনাদের সক্ষমতা নেই, এটা স্বীকার করেন। আরেক দেশকে সেই সক্ষমতার সুযোগ করে দিয়ে নিজের দেশে যে বাস পড়বে বা নিজের দেশের জনতার পেটে যে লাথি পড়বে, এই বিষয়টা সামনে আনেন। এই হচ্ছে আপনাদের ডিপ্লোমেসি। পাকিস্তানের সাথে আমাদের পররাষ্ট্রনীতিটা সঠিক হয়ে যাক, তাদের অ্যাটমিক বোমা যেন আমাদের অ্যাটমিক বোমা হয়ে যায়। আমাদের চায়নার সাথে একটা চুক্তি হয়ে যাক, তাদের অর্থনীতি যেন আমাদের অর্থনীতি হয়ে যাক। তো 7 সিস্টার্স দখল করার সক্ষমতা নাই, কিন্তু অন্য আরেকটা দেশকে ঠিকই নিজের দেশের ভূমি ইউজ করার লাইসেন্স দিয়ে দিচ্ছিস। একটাবার বাংলাদেশ খেয়াল করে কি দেখেছে, যদি 7 সিস্টার্স স্বাধীন হয়, এখন তো কূটনীতি মেনটেন করা লাগতেছে নিরাপত্তার ক্ষেত্রে 2টা দেশের সাথে, মায়ানমার এবং ভারত। তখন 9টা দেশের সাথে কূটনীতি মেনটেন করতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যাবে বাইরে, জনগণের 2 টাকার জিনিস কেনা লাগবে 10 টাকা দিয়ে। একই সাথে পাবলিকের পেটে লাথি পড়বে, কারণ বাজেটের একটা বিশাল অঙ্ক যদি প্রতিরক্ষার পিছনে ব্যয় করা হয়, তাহলে সাধারণ জনগণের পিছনে টাকা ব্যয় করবে কোন জায়গায় থেকে? বাজেটের একটা বড় অংশ যদি প্রতিরক্ষার পেছনে ব্যয় হয়, তাহলে সাধারণ জনগণকে কি দিয়ে বুঝ দিবেন আপনারা? আমরা তো জন্মসূত্রে বীরের জাতি। অথচ গেমটা হলো কি পশ্চিমাদের। আপনারা জানেন পশ্চিমাদের সাথে চায়নার কিন্তু একটা দ্বন্দ্ব। পাবলিকের মাথায় এইটা পুশ করে দেওয়া হলো যে চায়না 7 সিস্টার্স দখল করবে, আমরা সহযোগিতা করব। আসলে আদতে চায়নার এই ধরনের প্ল্যান আছে কিনা, এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই, এই ব্যাপারে কোনো সঠিক তথ্য নাই। কিন্তু পশ্চিমারা যে 7 সিস্টার্স ভাঙতে চায় এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে দেওয়ার জন্য তারা যে বারবার 7 সিস্টার্সের দিকে আঙ্গুল তুলতেছে, এইটা ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পরিষ্কার বোঝা গেছে। এখানে গুটিবাজিটা এরকম হচ্ছে যে পশ্চিমারা 7 সিস্টার্স ভাগ করবে বাংলাদেশের ভূখণ্ড ইউজ করে, দোষ যাবে চীনের ঘাড়ে। তো ভারত এবং চীনের দীর্ঘদিনের শত্রুতাটা আরো পাকাপোক্তভাবে স্ট্রংলি
মেনটেন করা যাবে। আর এই জায়গায় সবসময় ইন্ধন দিবে পশ্চিমারা, ডিপ স্টেট গোষ্ঠীরা। আর এই জন্যই টিএসসিতে দেখবেন অনেক উল্টাপাল্টা বক্তব্য মিডিয়ার সামনে দিচ্ছে অনেক ব্যক্তি। এর ভিতর উল্লেখযোগ্য একজন ব্যক্তির নাম বলেই দিই, সেটা হচ্ছে ওই যে সাবেক র্যাব কর্মকর্তা, যিনি বলেন যে সেভেন সিস্টার্স দখল করবে চায়না, আমরা সহযোগিতা করব। সেভেন সিস্টার্স দখল করবে চায়না, আমরা সহযোগিতা করব। ভাই তুমি সহযোগিতা করবা, তাতে বাংলাদেশের লাভটা কি? ধরে নিলাম তোমার সাথে তর্কের খাতিরে আমি ধরে নিলাম চায়না সেভেন সিস্টার্স দখল করবে, তুমি সহযোগিতা করবা, এতে করে বাংলাদেশের লাভ কি? কমিশন বাণিজ্য। রাজনৈতিক কমিশন বাণিজ্য করে কি ভৌগোলিক ভূরাজনীতি চর্চা করা সম্ভব? কিংবা কমিশন বাণিজ্যের উপর ভিত্তি করে জিওপলিটিক্যাল রাজনীতি কি নিয়ন্ত্রিত হয়? মোটেও হয় না। আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জনতার সামনে একটা বিষয় পরিষ্কার করে দিই, যদি সেভেন সিস্টার্স ভেঙেই যায়, ধরে নেন ভেঙে গেলে, ভারতের সেভেন সিস্টার্স ভেঙে গেলে 7টা আলাদা আলাদা রাষ্ট্রই তো গঠিত হবে, তাই তো? এতে করে বাংলাদেশের কি লাভ আর বাংলাদেশের কি ক্ষতি, চলেন একটু ক্যালকুলেট করে নিই। ধরেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্স দখল হয়েই গেল, এতে করে বাংলাদেশের বাস, কোন দিক থেকে বাস? বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বেড়ে যাবে। প্রতিরক্ষা বাজেট বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে খরচ এখন বাংলাদেশ সরকার তার বাজেটের মাধ্যমে ব্যয় করে, তার থেকে 3 গুণ বাজেট বেড়ে যাবে। তাহলে 3 গুণ বাজেট যদি বাইরে যায়, জনগণ খাবে কি? জনগণ কি খাবে? রাষ্ট্রীয় বাজেটের 1/3 যদি প্রতিরক্ষার পেছনেই ব্যয় হয়, বাকি অংশটুকু দিয়ে দেশের উন্নয়ন করা কতটুকু সম্ভব? তখন আবার ঘুরে ফিরে হয় পশ্চিমাদের কাছে নাহলে চীনের কাছে ঋণ নিতে হবে। তো মাঝখান দিয়ে সেভেন সিস্টার্স ভাঙ্গা আমাদের লাভটা হইল কি? আমাদেরই তো খরচ বাড়তেছে। আচ্ছা, এখন ইউনাইটেড ভারত থাকার কারণে আমরা যেই জিনিসগুলো কম দামে ইম্পোর্ট করতে পারি ভৌগোলিকভাবে, সেটা এখন 7টা রাষ্ট্র হওয়ার কারণে আমার 7টা রাষ্ট্রের 7 ভাগে আবার ট্যাক্স দেওয়া লাগবে। তো জিনিসপত্রের দাম যাবে বাইরে, লাভ কি? তোমাদের কমিশন বাণিজ্য টিকাইতে যায় বাংলাদেশের মানুষ বেশি দামে জিনিস খাবে। ঠিক নিউ ইয়র্কের মানুষ যেভাবে বেশি দামে জিনিসপত্র কিনে খায়, একই অবস্থা হবে বাংলাদেশের। বাংলাদেশের কয়টা মানুষ নিউ ইয়র্কের মতো ইনকাম করতে পারে? অর্থাৎ আমেরিকানদের মতো কয়টা মানুষ বাংলাদেশে বসে ইনকাম করতে পারে? পারে না তো। আমেরিকায় একটা কফির দাম $100, বাংলাদেশে যেটা একটা রিক্সাওয়ালার সারা মাসের ইনকাম। সুতরাং এই সমস্ত গাল গল্প দিয়ে সেভেন সিস্টার্স ভেঙে দিব, এই করব সেই করব, এই ধরনের চাটুকারিতা, এটা ডক্টর ইউনূসের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না, এটা পরিষ্কার বুঝতে হবে। আচ্ছা, 28 তারিখে অর্থাৎ মার্চ মাসের 28 তারিখে 2025 সালের মার্চ মাসের 28 তারিখে ডক্টর ইউনূস যখন চীন সফরে গেলেন, সেখানে তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন চলেন একটু দেখে আসি। Eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. দেখলেন তো, উনি স্পষ্ট বলেছেন যে সমুদ্র সম্পদের একক মালিকানাধীন যেহেতু বাংলাদেশ, এটা চায়নার অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগানো যেতে পারে। কারণ ভারতের সেভেন সিস্টার্স লকড অবস্থায় বাংলাদেশের সাথে ভৌগোলিকভাবে সীমারেখা শেয়ার করে। তাহলে এই যদি হয় পরিস্থিতি, আমার দেশের সমুদ্র সম্পদ নিয়ে তোমরা প্ল্যান করবা, অথচ সেখানে বাঙালিই নেই, সেখানে আসছে কি চায়না, সেখানে আছে কি আমেরিকা। যদি সত্যি সমুদ্র সম্পদ নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসতে হয়, সেটা বাংলাদেশের সমৃদ্ধি আসা উচিত, চায়নার না। যদি সত্যি সত্যি বাংলাদেশের সমুদ্র সম্পদ দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন হওয়া উচিত, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হওয়া উচিত। ওই কিছু কমিশন বাণিজ্য খেকো দালালদের এটা দেওয়া উচিত না। যদি সত্যি সত্যি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্ল্যান থাকে, তাহলে সেটা অবশ্যই বাঙালিদের জন্য হওয়া উচিত, চাইনিজদের জন্য না। এবং কিছু কমিশন বাণিজ্য খেকো ব্যক্তিকে লাগায় দিয়া মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিয়ে ভারত বিরোধিতাকে চাঙ্গা করে সেটাকে পুঁজি করে চীনকে টোপ দেওয়া, এই রাজনীতি চীন বোঝে। কারণ চীন কিন্তু বিশ্বের 2য় পরাশক্তি। এত সহজ না বিষয়গুলো। তো এই বিষয়গুলো যখন আস্তে আস্তে চীনা কূটনীতিকরা এবং ভারতীয় কূটনীতিকরা অংশীদারিত্ব চুক্তির আওতায় চর্চা করে, কারণ আপনারা জানেন ভারতের সঙ্গে চীনের দীর্ঘদিনের যে দূরত্ব, এটা কিন্তু অংশীদারিত্ব ডিপ্লোমেসির মাধ্যমে কিন্তু ঘুচানো হচ্ছে। তো এই জায়গায় যখন এই বিষয়গুলো নিয়ে চর্চা হয়, তখন অনায়াসেই পশ্চিমা এই টোপ দৃশ্যায়ন হয়। তো এই যে দৃশ্যায়ন হওয়ার মাধ্যমে পশ্চিমাদের এই চাল যখন ভারত এবং চায়নার সামনে দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে পড়ে, তখন স্বভাবতই বাংলাদেশের
লাভ লসের বিষয়গুলো সামনে আসে। কারণ ডক্টর ইউনূস যেহেতু চায়নাকে টোপ দিছে, এখানে বাংলাদেশের মানুষের বেনিফিটটা কি এটা পরিষ্কার হওয়া দরকার না? যেখানে শেখ হাসিনা পতন হওয়ার আগে ট্রানজিট প্রকল্প স্যাংশন করে গেছে, কেন করেছিল? যাতে বাংলাদেশের সাথে এই 7টা রাজ্যের যোগাযোগটা বৃদ্ধি পায়, আমরা যেন প্রোডাক্ট খুব সহজে আমদানি করতে পারি, কম দামে যেন আমরা জিনিসপত্র আমদানি করতে পারি, আমাদের আঞ্চলিক ব্যবসা বাণিজ্য যেন ডেভেলপ করে, এটার জন্য। কিন্তু সেখানে যদি 7টা রাজ্য আলাদা আলাদা করে ভাগ হয়ে 7টা দেশে রূপান্তরিত হয়, তখন দেখা যাবে কি আমার এক প্রতিবেশী মায়ানমারকে সামলাইতেই আমার হিমশিম খাওয়া লাগতেছে, ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়াতে আমাদের চাপে পড়তে হচ্ছে, সেখানে আরো 7টা রাষ্ট্রের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। অর্থাৎ 7টা রাষ্ট্রের জন্য আমার আলাদা আলাদা প্রতিরক্ষা বাজেট রাখতে হবে। তাহলে ব্যাপারটা কোন দিকে গেল? বাংলাদেশের খরচ বৃদ্ধি হলো না? বাংলাদেশের বার্ষিক খরচ বৃদ্ধি কইরা এরা 7 সিস্টার্সকে স্বাধীন করে দিবে, আর বাস খাবে বাংলাদেশের জনগণ। অর্থাৎ ভারতের 7টা রাজ্য স্বাধীন হবে, সেটার মূল্য চুকাবে আমাদের দেশের সাধারণ গরিব মানুষ। হায় রে রাজনীতি, কি নাটক শুরু করে দিছে। 7 সিস্টার্স তারা স্বাধীন করবে, কর, তোর বাপের টাকা দিয়ে কর। পাবলিকের টাকার উপর ভর করে কেন 7 সিস্টার্স স্বাধীনের নাম করে ভৌগোলিক রাজনীতিকে উস্কে দেওয়া হচ্ছে? প্রত্যেকটা বিষয় 1 বাই 1 পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনারা অ্যানালাইজ করেন, আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। আরেকটা বিষয় আছে, চায়নার থিঙ্কিং এখানে কি? চায়নার থিঙ্কিং এখানে যে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করবে, কিভাবে বাংলাদেশে বেশি মাল বেচা যায়, এই চিন্তা চায়নার। শুধু চায়নার না, যে কোনো দেশই চিন্তা করবে তাদের রপ্তানি বাণিজ্য টিকায় রাখার জন্য, ব্যবসাটা যেন বাড়ে সেই চিন্তা। কারণ ব্যবসা বাড়লেই ইকোনমি বাড়বে, আর ইকোনমি বাড়লেই তাদের দেশের জনগণ ঠিক থাকবে। তো চায়নার চিন্তা ভাবনা ছিল বাংলাদেশে যেহেতু আমদানি নির্ভর ব্যবসা প্রচুর, তো বাংলাদেশে যত বেশি এক্সপোর্ট করা যায় তত ভালো। চায়নার কিন্তু এই চিন্তা ভাবনা নাই যে বাংলাদেশের সমুদ্র সম্পদ নিয়ে তারা ব্যবসা করবে। তারা বাংলাদেশের সমুদ্র সম্পদের থেকেও বেশি চিন্তা করবে যে নিজেদের প্রোডাক্ট কিভাবে বিক্রি করা যায়। আর এটার জন্যই চায়না যখন ডক্টর ইউনূসের এই টোপটাকে বিশ্লেষণ করলো, দেখলো যদি 7 সিস্টার্স স্বাধীন করার ক্ষেত্রে চায়না সহযোগিতা করে, তাহলে ভারতের সাথে দীর্ঘমেয়াদী একটা বাণিজ্যিক যে অপরচুনিটি আছে অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে, সেটা নষ্ট হয়ে যাবে। আর 18 কোটি মানুষের বাজারের জন্য 150 কোটি মানুষের বাজার সে কখনোই হাতছাড়া করবে না, এটা সহজ সমীকরণ। এজন্যই চায়না কিন্তু ডক্টর ইউনূস সরকারের এই টোপ গেলে নেয়। কিন্তু এই যে শহীদ মিনারে বলেন, শাহবাগে বলেন, ডক্টর ইউনূসের কিছু ছানাপোনা প্রতিনিয়ত বলে 7 সিস্টার্স খায় দেবো, 7 সিস্টার্স খায় দেবো। দে খায়া, তোর বাপের টাকা দিয়ে কর স্বাধীন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই 7 সিস্টার্স স্বাধীন করতে যায় যেন বাঙালির পকেট না কাটা হয়, এই ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানুভাবে খেয়াল রাখা উচিত। তোমরা 7 সিস্টার্স কে, তোমরা 8 সিস্টার্স স্বাধীন করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওইটার মূল্য আমার বাঙালি না খায়া চুকাবে, দুর্ভিক্ষের মধ্য দিয়ে যায় চুকায়া দিবে, সেগুলো চলবে। তো ব্যাপারটা বোঝা গেল। ডক্টর ইউনূসের এই ধরনের পশ্চিমা গুটিবাজি চীনের ডিপ্লোমেটরা খুব সহজেই ধরে ফেলেছে। আর এই কারণে ডক্টর ইউনূসকে কিন্তু চীন পরবর্তী সময়ে সহযোগিতা করে নাই। শুধু চীন না, চীনের মিত্র দেশগুলোও সহযোগিতা করে নাই। কাতার থেকে শুরু করে এমন কোনো দেশ নাই যে দেশে যায় আর ডক্টর ইউনূস হাত পাতে নাই, 1 পয়সা দিছে কেউ, দেয় নাই। তো ভবিষ্যতেও একটা কানাকড়িও পাবে না। মাঝখান দিয়ে কি হবে, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে নিজের নোবেল প্রাইজ প্রাপ্ত যে সম্মানটা, সেই সম্মানটা খুয়াবে মাত্র। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।